নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশ সংক্রান্ত খবর জানাবো। বাংলাদেশের বিরুদ্ধে হয়তো এবার যুদ্ধ ঘোষণাও করতে পারে ভারতবর্ষ, তেমনই কিন্তু একটা খবর এই সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। এবং অবশ্যই ভারতবর্ষ যে বিরক্ত বাংলাদেশের প্রতি, সেটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যের মাধ্যমে অত্যন্ত স্পষ্ট। তিনি রিসেন্টলি একটি বক্তব্য রেখেছেন অনুপ্রবেশকারীদের নিয়ে, যে অনুপ্রবেশকারীদের এবার খুঁজে খুঁজে বের করা হবে এবং উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, এমন বক্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের এবং ভারতবর্ষের সম্পর্কের নিরিখে। সেটা কিন্তু এই মুহূর্তে বুঝিয়ে বলে দিতে হয় না। এবং সে জায়গা থেকেই ভারত বিরোধী একাধিক মন্তব্য কিন্তু একাধিক নেতা, নতুন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেখানকার প্রধান মোহাম্মদ ইউনূস সহ একাধিক নেতা বলেই যাচ্ছেন। এবং সেই জায়গা থেকে ভারতবর্ষ কিন্তু এবার আর চুপ করে থাকবে না। প্রথমে তারা স্মার্ট ফেন্সিং তার বর্ডার লাইনে বসিয়েছে, তারপর কিন্তু তারা অবশ্যই তার সঙ্গে বিভিন্ন রকমের অত্যাধুনিক যন্ত্র কিনেছে, অত্যাধুনিক মেশিন কিনেছে এবং তার সঙ্গে অবশ্যই যুদ্ধ বিমান সহ সুমোবয় বিভিন্ন ধরনের কিন্তু মেশিন কিনে তারা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে। যদি কোনো যুদ্ধের দরকার হয় তাহলে সমস্ত দিক থেকেই কিন্তু ভারতবর্ষ রেডি রয়েছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে আঘাত করার জন্য। এমন কিন্তু একটা খবর আমরা বিভিন্ন দিন ধরে প্রায় এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছিলাম। এবং সেই জায়গায় অমিত শাহ অনুপ্রবেশকারীদের সম্বন্ধে যে কথাটা বললেন, উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, সেই কথা কিন্তু অবশ্যই এই রকম পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি এখনো পর্যন্ত প্রাক্তন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একা ভারতবর্ষে রয়েছেন এবং লুকিয়ে রয়েছেন বলা যেতে পারে। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের 1000 কোটি টাকার বস্ত্র শিল্পের অর্ডার পেয়েছে, আমরা আগেই জানিয়েছি। এবং তার সঙ্গে বাংলাদেশের রূপপুরে যে পারমাণবিক কেন্দ্রের কাজ চলছিল, সেই কাজ বন্ধ করে দিয়েছে ভারতের যে কোম্পানি সেই কাজে কন্ট্রাক্ট নিয়েছিল তারা। এবং তারপর থেকে কিন্তু একাধিকভাবে বাংলাদেশের বিভিন্ন নেতা নেতৃত্বরা ভারত বিরোধী কথাবার্তা বলছিলেন, উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন। এবং সেই জায়গা থেকেই মোহাম্মদ ইউনূস কিন্তু কোথাও গিয়ে একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। তার মন্ত্রিসভায় যারা আছেন তাদের যে কথা, সেই কথার মোহাম্মদ ইউনূস আগে যে ভুল করে ফেলেছেন, ভারত বিরোধী উস্কানিমূলক যে কথা বলে ফেলেছেন, সেটাকে কি এত সহজে ড্যামেজ কন্ট্রোল করা যাবে সেটা আমরা জানি না অবশ্যই। কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু তার ইদানিংকালের যে বৈঠক, ইদানিংকালের যে সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় তিনি দিচ্ছেন, সেখানে তিনি বলে বেড়াচ্ছেন যে আমরা কখনোই ভারত বিরোধিতার কথা ভাবিনি এবং ভারত বিরোধিতা করে আমরা যে ভালো থাকতে পারবো না এবং আমাদের খারাপ হবে, সেটাও কিন্তু তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট। সুতরাং মোহাম্মদ ইউনূস যেখানে এই ধরনের একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছেন, তার মন্ত্রিসভার অন্যান্য লোকেরা কিন্তু এখনও ভারত বিরোধিতা করেই যাচ্ছেন। কারণ তারা অনভিজ্ঞ রাজনৈতিকভাবে, তারা এখনও বুঝতে পারছেন না যে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের এগিয়ে যাওয়াটা কোথাও গিয়ে অসম্ভব। এবং সেই জায়গা থেকেই কিন্তু বিএনপি নেতৃত্বরাও দেরি করে হলেও বুঝতে পারছেন ভারতের এই মুহূর্তে প্রয়োজনীয়তাটা কি। তাছাড়া কিন্তু বাংলাদেশ কোনোভাবে এগিয়ে যেতে পারবে না। তার কারণ এই মুহূর্তে বিএনপির যারা নেতৃত্ব আছেন তারাও কিন্তু ভারতের হাই কমিশনারের সঙ্গে ইতিমধ্যেই একটা বৈঠক করেছেন। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি কিন্তু এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করতে চেয়েছিলেন। অর্থনৈতিকভাবে সাহায্য করা যায় কিনা, ভারতবর্ষ এই মুহূর্তে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করবে কিনা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে বৈঠক করার কথা ভাবলেও সেই বৈঠকে রাজি হয়নি ভারত। এবং ভারত যে অত্যন্ত বিরক্ত বাংলাদেশের প্রতি, বাংলাদেশের নতুন সরকারের প্রতি, তা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। এবং যে কোনো সময় কিন্তু একটা যুদ্ধ লাগতে পারে। বাংলাদেশ যদি কোনোভাবে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করে কিংবা কোনোভাবে নাশকতার ছক কষে, তার কারণ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আছে আনসারুল্লাহ বাংলা টিম, যেটা বাংলাদেশের অন্যতম একটা জঙ্গি গোষ্ঠী হিসেবে তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। তাদের বিভিন্ন নেতাদেরকে ছাড় দেওয়া হয়েছে এবং তারা ছাড়া পাওয়ার পরেই কিন্তু গাড়িতে ঘুরে রীতিমতো ভারত বিরোধী কথাবার্তা বলতে শুরু করেছেন। এবং জামাত, যাদেরকে রীতিমতো ভারতবর্ষ কিন্তু
ভারতবর্ষ তাদের পক্ষ থেকে বিভিন্ন সময় থ্রেট পেয়েছে, বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞাও কিন্তু জামাতের উপর নিষেধাজ্ঞাও কিন্তু তুলে দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। সুতরাং বাংলাদেশ যদি কোন আক্রমণ করতে একটু অগ্রসর হয় তাহলে ভারত কিন্তু অবশ্যই একটা যুদ্ধ ঘোষণা করে দিতে পারে, এবং ভারত যুদ্ধ ঘোষণা করলে সেটা যে বাংলাদেশের পক্ষে খুব একটা সুখকর হবে না সেটা বোধহয় বলাই বাহুল্য। তাই জন্য এই মুহূর্তে কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে সৌজন্য রাখাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার সঙ্গে বিএনপি নেতারাও যদি যুক্ত থাকেন, তারাও যদি তাদেরকে বুদ্ধি দেন, এবং অবশ্যই ভারতবর্ষের সাথে সৌজন্য সাক্ষাৎকার কিংবা কোনোভাবে বৈঠক করে যদি ভারতবর্ষের সাপোর্ট না হলেও ভারতবর্ষের বিরূপ মনোভাবটাকে কিছুটা হলেও কমানো যায়, তাহলেও হয়তো বাংলাদেশ বেশ খানিকটা বেঁচে যেতে পারে এই মুহূর্তে। না হলে কিন্তু যেভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে সেটা কখনোই ভালো হবে না বাংলাদেশের জন্য। এই সমস্ত খবর সামগ্রিক আপডেট আপনাদের দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।